নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের ২৫০তম উইক, 250th উইক অর 250th এপিসোড। বিশ্বাস করুন, প্রথমে যখন শুরু করেছিলাম না, তখন প্রথম দিন মনে হয়েছিল আমি তো এই জগতের লোক নই, যে 25টা যদি সপ্তাহ করতে পারি, দেন আই উইল কনসিডার দ্যাট সামথিং হ্যাজ বিন ডান, কিছু একটা করে উঠতে পেরেছি। ঈশ্বরের আশীর্বাদ এবং সঠিক চিন্তা থাকলে আমার মনে হয় কাজ এগিয়ে চলে। দেখবেন আপনাদের জন্য তাই হয়। এবং আজকে, অর্থাৎ আজকের সপ্তাহে, আজকের বিশেষ দিনে আমার বিশেষ অতিথি, একজন বিশেষ মানুষ যিনি আমার খুব ক্লোজ, সারা বাংলার খুব শ্রদ্ধেয় মিস্টার দেবাশিস সেন, আইএএস এবং চেয়ারম্যান হিডকো এবং ম্যানেজিং ডিরেক্টর অফ হিডকো, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ হিডকো। Sir, thank you for coming to my show out of a busy schedule. It had been a long journey এবং আপনি আজকের বিশেষ বিশেষ এপিসোডে বিশেষ বিশেষ মানুষেরা এসছেন, আশীর্বাদ করেছেন। নমস্কার, আমি ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদেরও। সপ্তাহের পর সপ্তাহ কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, সারা ভারতবর্ষ, সারা ওয়ার্ল্ড থেকে আমাকে ভালোবাসায়, আমাকে আশীর্বাদে ভরিয়ে আমার জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে 7 রুলস অফ সাকসেস। আজকের ফার্স্ট গোল, সেট ইউর গোলস। বলে একটা চিঠিতে যদি ঠিকানা না লেখা থাকে, চিঠিটা কোথাও পৌঁছায় না। সেরকম গোলস যদি না থাকে, দেন ইউ ডোন্ট প্রসিড ইন লাইফ। The second rule of success, take 100% responsibility of your own life and develop a strong self-discipline. ডিসিপ্লিন ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না, এবং নিজের অন্যের ঘাড়ে দোষ কিংবা গুণ চাপিয়ে দিলে কিন্তু হবে না। সো ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্যাট টু 100%, রিমেম্বার। দি থার্ড রুল অফ সাকসেস, বি অবসেসড উইথ সেলফ ডেভেলপমেন্ট। প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক বছরে দেখতে হবে ডেল্টা এক্স কি অ্যাড করলাম আমাদের কিছু আমাদের নিজেদের ডেভেলপমেন্টে, দেন এই কিউমুলেটিভ ডেভেলপমেন্ট উইল লিড টু দ্য কিউমুলেটিভ সাকসেস। The fourth rule of success, read a lot, make it a pastime for acquiring knowledge. বলছে learning gives creativity, creativity gives knowledge, and knowledge makes you great. So keep on acquiring knowledge. The fifth rule of success, manage your time well, prioritize and plan. নিজের 24 ঘন্টা সময় কিন্তু সকলের 24 ঘন্টা। এই 24 ঘন্টাকেই ম্যানেজ করে চলতে হবে। কি করে ও পারে আর আমি পারি না, তার মধ্যে কিন্তু কারো কিন্তু বেশি সময় নেই। সো বাট সে হয়তো ম্যানেজ করেছে, সে হয়তো প্রায়োরিটাইজ করেছে কোন কাজটা কম করবে, বেশি করবে, কিভাবে ভাগ করবে। সো ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ অ্যান্ড ম্যানেজ। The sixth rule of success, take risks and win over the apprehensions of fail and keep going even during the time of failure and setbacks. আমি বলি সাকসেস ইজ বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিয়ার। জীবনে ব্যর্থতা হবে, এটাই বাস্তব। বাস্তব ভীষণ কঠোর, ভীষণ নির্মম, কিন্তু তার থেকে যদি বাউন্স ব্যাক করতে পারি, সাফল্য আমাদের হাতের মুঠোয় আসবেই। ভেঙে পড়লে চলবে না, উই হ্যাভ টু কাম ব্যাক। দি সেভেন্থ এবং আজকের সপ্তাহ, আজকের এই বিশেষ সপ্তাহ লাস্ট রুল অফ সাকসেস, ফাইন্ড এ ওয়ে টু উইন অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ। ইফ ইউ ডু হোয়াট ইউ লাভ, যদি আমরা প্যাশনেটলি করতে পারি যা করছি, তাহলে কাজকে কাজ মনে হবে না, পড়াশুনোকে পড়াশুনো মনে হবে না, দায়িত্বকে দায়িত্ব মনে হবে না, অ্যান্ড ইট উইল হ্যাপেন অটোমেটিক, সাকসেস উইল কাম অটোমেটিক্যালি। চলে যাব প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। দেবাশিস সেন সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, তবু অনুষ্ঠানের ফরম্যাটে যেহেতু বলতে হয়, একটু ব্রিফ প্রোফাইল আমি একটু রিড আউট করব। শ্রী দেবাশিস সেন joined the Indian Administrative Service or IAS in 1985. He graduated from Presidency College, Kolkata, and he's got his post-MSc diploma from Shah Institute of Nuclear Physics. He got his diploma in public administration from ENA, France. He has been trained at the JFK School, Harvard University, and IMF Institute, Washington, D.C., United States of America. Debashish Sen has served in various capacities during district magistrate for more than 5 years and chief electoral officer for 5 years and secretary of IT&E department for 3 years. Mr. Debashish Sen is presently posted as the chairman come managing director of West Bengal HIDCO, which is a government company that is developing Newtown and Kolkata, and additional chief secretary to the government of West Bengal. He is also the chairman of Nabodiganta Industrial Township Authority. He is accessible to all.
he is visible in Facebook and he can be contacted at debashishsen@gmail.com. এবার চলে আসবো প্রশ্ন উত্তরে। সাহেব, একটা কথা ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে আমি বারবার বলি যে পারসেপশনই রিয়েলিটি। পারসেপশন ইজ নট রিয়েলিটি, বাট পারসেপশন ইজ রিয়েলিটি। সামটাইমস পারসেপশন ইজ রিয়েলিটি, সামটাইমস পারসেপশন ইজ নট রিয়েলিটি। সাধারণ মানুষ, আপনি আসবেন শুনে আমি তো শেয়ার করেছি যে আপনি আমার 250তম, মানে আমাদের ধরুন 25তম এপিসোডে এসেছিলেন হর্ষ নেউটিয়া সাহেব। 50তম এপিসোডে আমি আমার মেয়েকে আনি, বিকজ আই ফাইন্ড হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স অফ মাই লাইফ। 75তম এপিসোডে আসেন সব্যসাচী বেনুদা, সব্যসাচী চক্রবর্তী, সেকেন্ড ফেলুদা। 150তম এপিসোডে আসেন ফার্স্ট ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়। 100 এপিসোডে অঞ্জন চ্যাটার্জি। সো আপনার কথা বলছি যে দেবাশিস সেন, একদম দেবাশিস সেন মানে আমাদের যিনি নিউ টাউনের রূপকার। সো পারসেপশন দেবাশিস সেন আইএস অফিসারের চেয়ে অনেকে হয়তো, এখন আমি আপনাকে বলছি, অনেকে হয়তো সাধারণ মানুষ ওই আইএস ব্যাপারটা আপনার সাথে জানেই না, জানে নিউ টাউনের রূপকার দেবাশিস সেন। আপনার মতামত এই সম্পর্কে? ওয়েল, এটা ঠিকই যে নিউ টাউনের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত। নিঃসন্দেহে আমাকে এই সুযোগ দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় নিরবিচ্ছিন্ন 10 বছর ধরে এই শহরটাকে গড়ে তুলছি, অতীতেও ছিলাম। এবং যে কথাটা আপনি বললেন, পারসেপশন, রিয়েলিটি অ্যান্ড গোল, নিউ টাউন যখন শুরু হয় এখানে ধুধু করে মাঠ ছিল, এখানে জলা জমি ছিল। সেখানে যখন আস্তে আস্তে দেখি একটা হল তৈরি হলো, একটা সিনেমা হল তৈরি হলো, একটা নজরুল তীর্থ তৈরি হলো, তার মধ্যে একটা স্মার্ট লাইব্রেরি হলো, এবং তার মধ্যে ছেলেমেয়েরা এসে পড়াশুনো করে আইএএস বিসিএস পরীক্ষা দিচ্ছে, তখন কিন্তু দারুণ লাগে। এই যে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা, আমি জানি না কুমারটুলির যারা তৈরি করেন তাদের ওটা হয় কি না, মাটি দিয়ে মাকে বানাচ্ছেন, ওটা হচ্ছে যখন সত্যিকারের পুজো হচ্ছে, মানুষ এসে মা ভেবে পুজো দিচ্ছে, মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে যাচ্ছে, এই ট্রানজিশনটা যে না অনুভব করেছে বুঝতে পারবে না। মেকিং এ বিল্ডিং, মেকিং এ সিটি ইজ নট গ্রেট। ইট পাথর চোন দিয়ে চলে আয়, কিন্তু মানুষগুলো যখন কাজে লাগছে, তাদের অভিলাষ যখন বুঝতে পারছি, তাঁরা যখন এনজয় করছেন, তাঁরা যখন বসন্ত উৎসব করছেন, এটা একটা অভূতপূর্ব অনুভূতি। এবং আমি যেটা বলবো, এইটা আগে দেখতে হয় যে আমি এই ভিশন বা আপনি যেটাকে বললেন পারসেপশন, চান কি আপনি এখানে সত্যি আমি এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস সিটি করতে চাই, তারপরেই এটা গড়ে উঠবে। একটু যদি আমি আপনার যেটুকুনি প্রোফাইল পেয়েছি, ছোটবেলার কথা শুনিনি, একটু যদি ছোটবেলা, কারণ আমার ফরম্যাটে যে ছোট থেকে বড় হয়ে ওঠার গল্পটা, ছোটবেলার কথা একটু যদি বলেন। ওয়েল, ভারী মজার গল্প। আমি 8টা স্কুলে পড়েছি, বাবা ট্রান্সফারেবল চাকরি ছিল। আর যেটা আমার খুব বলার, যে এটা একটা কথাও বলতে চাই এর মাধ্যমে, আমি বাংলা মিডিয়ামে পড়তাম ক্লাস 7 অবধি। তারপর ওখানে তখন 70s-এ খুব নকশাল আন্দোলন হলো, জলপাইগুড়িতে পোস্টেড ছিলাম, বাবা পোস্টেড ছিলেন, তাই ওখানে পড়াশোনা করতাম জলপাইগুড়ি জেলা স্কুলে। ক্লাস সব বন্ধ হয়ে গেল, ফ্যান ট্যান তুবড়ে দেওয়া হলো, বাড়িতে বসে বাজার করতাম। তো লোকে বললো কি বাজার সরকার হবে, আমাকে দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। দার্জিলিংয়ের পাহাড়ের উপর নর্থ পয়েন্ট, সেন্ট জোসেফ, ইংলিশ মিডিয়াম, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, ওদের ইংলিশ নিয়ে হাবুডুবু, কিন্তু অঙ্কেও আমি 7-এ ভর্তি ছিলাম, মধ্যে 8-এর পেপারও 1 মিনিটে শেষ করে। আসলে কিশলয়তে আমাদের ওই যে বাঁদর ওঠার চৌবাচ্চার এত ডিফিকাল্ট, দুটি সংখ্যার সমষ্টি এত, অন্তর্গত সংখ্যা দুটি কি কি। তো পয়েন্ট ইজ, তারপরে আমাকে ইংলিশটা খুব নজর দিয়ে শিখতে হয়। এর ফলত যেটা হলো, বাংলা মিডিয়াম, অঙ্ক, বিজ্ঞান, আর ইংলিশ মিডিয়াম, শেক্সপিয়ার, 12th নাইট সবই করে আমার কিন্তু খুবই উপকার হয়েছে। আর কলেজে এটা একটা খুব মজার একটা কথা আছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ হচ্ছে আমার বাবা ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ছিলেন, ট্রান্সফার ছিলেন। বাবার খুব শখ আমি ইঞ্জিনিয়ার হই, আমার শখ আমি ফিজিক্স পড়ি। মার সঙ্গে ডিল হলো, ডিল হচ্ছে যদি সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ পাই, মানে তখনকার দিনে এনএসটিএস ইঞ্জিনিয়ারিং পড়লে দিত না, যদি সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ পাই তাহলে আমি ফিজিক্স পড়বো, প্রেসিডেন্সিতে যদি না পাই ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। আমি আইআইটি খড়গপুরে সুমিত টুমিনি ইলেকট্রনিক্স তখন খুব ডিমান্ডে ছিল, সেখানে গিয়ে ভর্তিও হয়ে এসেছিলাম প্যাটেল হলে। It so turned out that I got the scholarship. I stayed back in Kolkata. I studied in physics and I've never regretted. কোন কলেজে পড়ে? Presidency University, তারপর সায়েন্স কলেজ রাজাবাজার, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স,
তারপর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে জয়ন্ত নার্লিকার, ভেরি ভেরি ফেমাস অ্যাস্ট্রোফিজিসিস্ট, তিনি আমাকে রিসার্চ স্কলারে বললেন কবে জয়েন করবেন। বাট তারপর ফাদার রিটায়ার্ড অ্যান্ড আই থট এল্ডেস্ট সান হিসেবে চাকরিতে ঢোকা উচিত, আই জয়েন্ট এ ব্যাংক। আপনি প্রেসিডেন্সিতে পড়লেন, ইউ আর এ গুড স্টুডেন্ট, আপনি নিজেই বললেন অঙ্কে আপনি 7-8 অঙ্ক করতে পারতেন। আপনি প্রেসিডেন্সিতে পড়লেন, রিসার্চ নিয়ে কাজ করলেন, রিসার্চে না গিয়ে সিভিল সার্ভিস কেন করলেন? ওয়েল, একটা জিনিস আমি যেটা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে চাকরি যদি করতে হয়, আপনি যদি পলিটিক্সে যাওয়ার সিদ্ধান্ত যান, আপনি যদি চিত্রাভিনেত্রী, আমাদের তো আর নেই স্যার, তোমরা তো আর সিভিল সার্ভিস যাদের সঙ্গে কথা বলছি তাদের মধ্যে কেউ, কিন্তু যদি চাকরি করতে হয়, অর্থাৎ আমি একটা মন দিয়ে একটা প্রফেশনাল কাজ করব, তাহলে কিন্তু আইএএস বা সিভিল সার্ভিসের সমতুল্য কিছু নেই। আমি খুব এত বছর কাজ করে আমি বলবো, কখনো এগ্রিকালচার দেখছি, কখনো সায়েন্স দেখছি, কখনো আইটি দেখছি, কখনো ব্লক চেন দেখছি, কখনো আরবান ডেভেলপমেন্ট, সিটি ডেভেলপমেন্ট করছি। এত পৃথিবীটাকে অনুভব করা, অনেকে বলেন বেঁচে থাকার উদ্দেশ্যটা হচ্ছে এক্সপিরিয়েন্স করা, যে কি করে কত দিকে কত মানুষ আছে। পার্সোনাল প্রশ্ন করব, আমার মেয়ে অফলাইন আপনাকে বলছি না, আমার মেয়ে পড়াশোনা যথেষ্ট ভালো এবং ও সিভিল সার্ভিসের জন্য ট্রেনিং নিচ্ছে। অনেক ওকে ডিসকারেজ করে, দূর এত পড়াশুনো করে অশিক্ষিত পলিটিশিয়ানদের আন্ডারে কাজ করবি, তুই এত ভালো, তুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক পেয়েছিস, ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট সেকেন্ড, মানে হাউ ডু আই মোটিভেট মাই চাইল্ড, অর হাউ ডু পিপল লাইক আস, যাদের ছেলে মেয়েরা সিভিল সার্ভিসে যেতে চায়, তারা মোটিভেট করবে? আমি আবারও বলবো, এই কথাটা প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা স্তরেই একটা বস থাকবে। আপনি কোম্পানিতে কাজ করবেন, আপনার সিও আছে, সিও হন, চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান হন, বোর্ড আছে, স্টেক হোল্ডার আছে। গভর্নমেন্ট অর গভর্নেন্স ইজ জাস্ট এ লার্জার এক্সটেনশন। সেখানে আপনি আইএএস হয়ে কারো কাছে, ডিএম এর কাছে রিপোর্ট করছেন, ডিএম কমিশনারের কাছে, সেক্রেটারি, মন্ত্রী সবাই আছেন, এবং এটা ভাবার কোনো কারণ নেই। তারা অনেক সময় হয়তো খুব লার্নেড পিএইচডি না হতে পারেন, কিন্তু তারাও কিন্তু কম্পিটিশন করে এসছে। একটা যে কোনো স্ট্যান্ডার্ড পলিটিক্যাল পার্টিতে লক্ষ 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 মানুষ আছেন, কিন্তু একজনই মন্ত্রী হচ্ছে। দামি কথা বললেন। এটাও কিন্তু একটা সিলেকশন প্রসেসে ডারউইনের তথ্য দেবে, হি ইজ নট ইনকেপেবল এট অল। পড়াশোনা ফর্মাল না হতে পারে, সে তো তাহলে রবীন্দ্রনাথের কথাও বলতে হয়। বাট আই থিঙ্ক ইটস এ অ্যাবসলিউটলি রিওয়ার্ডিং থিং। দেশের ভালো করা যায়, দশের ভালো করা যায়, এবং প্রফেশনালি কাজ করা যায়। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। পড়াশোনায় টপই হতে হবে তা না, আমি কিন্তু এমএসসিতে সেকেন্ড হয়েছি, ফার্স্ট হয়নি। এবং আমরা বলি যে একদম টপে থাকার দরকার নেই, চতুর্দিকটা দেখো। শুধু নিজের পড়া করলে কিন্তু, আপনার কন্যার কথা যখন বললেন, আমি যদি কোনোদিন তাকে দেখিনি, কখনো যদি দেখা হয়, আমি একটা কথাই বলবো, শুধু পড়াশোনা নয়, পড়াশোনাটা করুক। একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, মানে ভারী মজা লাগে। আমরা ইউপিএসসির ইয়েতে গিয়ে, চেম্বারে গিয়ে, ওখানে গিয়ে ইন্টারভিউ দিই, সে 35 বছর আগের কথা বলছি। এখন এখন ইন্টারভিউ হিসেবে আমাদেরকে ডাকে, আমরা ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য ইউপিএসসি কমিটি। ওখানে যে ক্যান্ডিডেটরা আসে, তাদেরকে কি করে ইভ্যালুয়েট করতে হবে ইন্টারভিউতে আমাদের বলা হতো, এবং সেই অনুযায়ী আমরা করতাম। এবং সেখানে সে যদি পারিপার্শ্বিক বিষয়টা সম্বন্ধে কিছু না জানে, এরা খুব ডিম ভিউ। তখন আমি বছরখানেক আগের কথা বলি, ঢোকালামে যে গোলমালটা হচ্ছে কেন হচ্ছে, তুমি সায়েন্সে ভীষণ ভালো, কিন্তু এটা তুমি জানবে না, এটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখবে না ইন্টারভিউ। মেয়েকে নিয়ে আসবো আপনার কাছে, একটু মোটিভেট করবে। কিন্তু আমি দেখেছি, আই ফিল গ্রেট ওয়েন শি সেজ, আমি ওরা মোটিভেট করার পর ও বলেছে, বাবা আমি যা বুঝলাম যে ভালো না করলে বাজে ডিপার্টমেন্ট দেবে স্যার, একটা বাবা ভালো একটা ভালো ডিপার্টমেন্ট না পেলেও তো আমি অনেক লোকের উপকার করতে পারবো। সো ইফ দ্যাটস দ্য স্পিরিট, আই থিংক দ্যাট অ্যাবসলিউটলি ফাইন। কারণ আর বাজে ডিপার্টমেন্ট পাবেই বা কেন, আর সেটা হচ্ছে আমার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক জায়গাতেই কাজ করার স্কোপ আছে। স্যার, আমরা একদম প্রথমার্ধে একদম শেষের দিকে চলে আসছি। আমার শেষ প্রশ্ন, ম্যান্ডেটরি প্রশ্ন, আমি সবাইকে বলি, আই কিপ অন সেইং, আই কিপ অন বিলিভিং, মোমেন্টস মেক আ লাইফ। মুহূর্তই জীবন তৈরি করে। তার কারণ এই মোমেন্ট কোটি কোটি টাকা আর বিলিয়ন্স অফ ডলার্স থাকলেও কেউ আর রিলিভ করতে পারবে না, ইফ ইউ ওয়ান্টস টু। আপনি অনেক দূর এসছেন, আরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, দীর্ঘ জীবন। টিল ডেট কোনো মোমেন্টস উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, যে এই মোমেন্টটা মানে
it's any moment that The year is 1984. আমি রানাঘাটে পোস্টেড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার, কিছু একটা লিখছি টিখছি। এই সময় ব্রাঞ্চ ম্যানেজার বললেন যে ইউপিএসসি রেজাল্ট বেরিয়েছে, রানাঘাট কলকাতা, তখনকার দিনে ইন্টারনেট নেই, ওয়েবসাইট নেই, পিআইবিতে যেতে হবে। পিআইবি কোথায়? যে কেসি দাসের দোকান আছে না এসপ্ল্যানেড রিস্টে, তার দোতলা। সে পুরো ট্রেনে করে 1.5 ঘন্টা জার্নি হবে কি করে? সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পড়েছিল, সেই রবীন্দ্রনাথের ছোট, ওই পড়তে পড়তে এমন সময় কেটে গেল। তারপর যখন দোতলায় উঠে 714 লাস্ট 3টে ডিজিট অফ মাই রোল নাম্বার দেখলাম, আই থট দিস চেঞ্জেস এভরিথিং, ইটস এ লাইফ চেঞ্জিং মোমেন্ট। আমার মনে আছে খানিকক্ষণ একটা ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবলাম জগৎটা চেঞ্জ হয়ে গেল। দারুণ দারুণ, মানে এত ফ্র্যাঙ্ক একটা উত্তর। এবং 714, the rank was 714. যারা সিভিল Number 714, my rank was 72. Oh, rank was 72 and rank is 72 rank and the roll number was 714. যারা সিভিল সার্ভিস অ্যাসপাইরেন্ট সিভিল সার্ভিস দিতে চান তারা এই ইন্টারভিউটা বারবার দেখবেন, বারবার যে গায়ে কিরম শিহরণ দিয়ে যায় এত ঘটনার পরও, এত পোস্ট অকুপাই করার পরও। সেই দিনের কথা 1984 সালে যেদিন ইউপিএসসি রেজাল্টের বেরোনোর কথা, সেইটা কিন্তু দেবাশিস সেন মহাশয় ভুলতে পারেননি। চলে এসেছি প্রথমার্ধের একদম শেষে। চলে যাওয়ার আগে বলে যাব একটা গল্প, হার্ট টাচিং গল্প। এক ভদ্রলোক, বড়বাবু, অফিসের বড়বাবু, রোজ দিন দেরি করে অফিসে আসেন। এই নিয়ে অনেক কথা হয়, কিন্তু যিনি ওখানকার সিইও তিনি কিছু বলেন না। সে এবার সবাই কমপ্লেন করে যে সাহেব আমরা দেরি করলে আপনি এ করেন না, বকাবকি করেন, আর আপনি বড়বাবুকে তো কিছু বলেন না। বড়বাবু বলেন, বড়বাবুকে জিজ্ঞেস করলে বলে একটা আসলে সমাজের নানান কাজ করে আসি, তাই জন্য একটু দেরি হয়। এবং কিন্তু তিনি যেহেতু খুব সিনসিয়ার, তাকে কিন্তু কিচ্ছু বলা হয় না, কখনো কিছু বলা হয় না। এই করতে করতে সেই চেয়ারম্যানের থেকে, সিইওর থেকে ক্রস করে সবাই চেয়ারম্যানকে কমপ্লেন করে যে চেয়ারম্যান সাহেব দেখুন ওরকে কিছু করে না। সিইওর কিছু করার নেই, হাত পা বাঁধা। বড়বাবুকে বলতেই হয়েছে যে বড়বাবু আপনি কিন্তু এবার থেকে কিন্তু সময় আসবেন, দেখুন সবাই কমপ্লেন করছে, আমারই তো চাকরিটা থাকবেন আপনি যদি না আসেন। বড়বাবু কমিট করেন, 2-3 দিন পর পর আসেন। চতুর্থ দিনেই দেরি মানে একটু দেরি নয়, 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা দেরি। ঢুকতেই চাপরাশি বলে আপনাকে চেয়ারম্যান, আপনাকে সিইও সাহেব ডাইরেক্টলি এতে ডেকেছেন, চেম্বারে ডেকেছেন, চেম্বারে চলে যান বড়বাবু, কিছু কিন্তু করে যান, গিয়ে বলেন সাহেব একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমি সেই তার জন্য দেরি হয়ে গেল। বলে আপনার এই গল্প আর কত চালাবেন, আপনাকে বলা হলো এতবার, আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করলাম, আপনি তো। তিনি মুখ করে ছেড়ে দিন, আমি চেষ্টা করবো আর যাতে, কিন্তু এরকম তো ছেলেকে আমি রাস্তায় ফেলে আসতে পারতাম না। বলে ঠিক আছে আপনি আজকে ছুটি নিয়ে চলে যান, আজকে করতে হবে না, যেদিন আসতে পারবেন, যেদিন ঠিক সময় আসতে পারবেন সেরকম। বড়বাবু আর কি করবেন, মনে খুব ব্যথা লাগলো, কিন্তু ছুটি নিয়ে সত্যি চলে গেলেন। ভাবলেন কি করবো, সারাদিন কোথায় যাব। এবং করে ভাবতে একটু দেরি হয়তো হলো, সেই ছেলেটির কাছে হসপিটালে চলে গেল। ছেলেটির ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন ছেলেটি ভালো আছে তো, অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলছে আপনি যদি সেই সময় না আনতেন ও কিন্তু মারা যেত। ডাক্তারবাবু বললেন আপনি ওর ছেলেটির বাবা মার সাথে দেখা করবেন? বলে ওনারা এসছে, নিশ্চয়ই দেখা করব। যখন গেছেন বড়বাবু, গিয়ে দেখছেন 2জন হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, এবং 2জনের হচ্ছে একজন সিইও এবং তার স্ত্রী। সিইও বলছেন মাফ করে দেবেন আমাকে, আমি বুঝতে পারিনি, আমি যদি না থাকতাম, আপনি যদি না থাকতেন, আমার ছেলেটা আজকে মরে যেত, আমাকে ক্ষমা করবেন। একটু করে সমাজের কাজ করি, একটু করে ভালো করি, হাতে হাত জড়ি। বলি না প্রত্যেক দিন, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল, নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করব আমার আপনার মতো শত সহস্র সোনার বাঙালি, হাতে হাত ধরি, সোনার বাংলা করবি। স্যার আপনাকে তো সবাই চেয়ারম্যান হিডকো কিংবা আইএস অফিসার হিসেবেই চেনেন। আমি বলি একটু পার্সোনাল লাইফ যদি শেয়ার করেন, হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। কেন আপনিও তো 8-5টা বাঙালির মতোই কিংবা 8-5টা মানুষের মতোই বড় হয়ে হচ্ছেন, এটা তো আপনার বাহ্যিক রূপ। একটু যদি পার্সোনাল বাবা মা। একটা কথা আমি বলতে চাইবো যে মানুষের জীবনে বাধা আসে, কিন্তু সেটাকে বড়ভাবে দেখলে হবে না। আমি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা বলি, আগে চলে যাই 1984-এ। আমি তখন আইএস মেন্স হবে, আমাদের মেন্সের পরীক্ষার সেন্টার, আমি তো জানি না কোথায় পোস্টেড থাকবো, তখন ব্যাংকে কাজ করতাম, কলকাতা দেওয়া ছিল। মোদিনগর বলে একটা জায়গায় আমি কাজ করতাম, মোদিনগর ইউপির, নরেন্দ্র মোদী নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মোদির নামে সেই জায়গাটা। তো আসবো, আমার টিকিট সব কটা ট্রেনে করে আসবো,
প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বন্যা, অল ট্রেনস টু কলকাতা ক্যান্সেল। পরের দিন পরীক্ষা, পরের দিন পরীক্ষা, ট্রেনে একদিন লাগে, পরের দিন পরীক্ষা, অল ট্রেনস টু কলকাতা ক্যান্সেল। আমি দিল্লিতে এসে বসে আছি। শেষ পর্যন্ত আমার পরিচিত একজনের সঙ্গে জোগাড় করে সেই প্লেনের টিকিট, আমাদের অবস্থা মোটেই ভালো ছিল না, অত্যন্ত মধ্যবিত্ত আমাদের অবস্থা ছিল, সেখান থেকে টাকা ধার করে এমনি কোথাও কোনো সিট নেই, তখনকার দিনে যে ক্লাস বলা হতো, এক্সিকিউটিভ ক্লাস, একটি টিকিট পাওয়া গেল। পরের দিন পরীক্ষা। আমি যখন রাতে কলকাতায় এসে প্লেনে নামলাম, এক্সিকিউটিভ ক্লাসের কোনো অভিজ্ঞতা মনে নেই, খালি ঘুমিয়েছি, কারণ এত ক্লান্ত এবং টেনশন ছিল। এবং সেখানে এসে হাঁটু জলে থই থই করছে বিমানবন্দর। 10টার সময় পরীক্ষা, টাউন হলের কাছে আমাদের সেন্টার। সে কী অবস্থা ওখানে গিয়ে পড়েছে, এবং আমি মনে মনে ভাবছিলাম এত বাধা যখন আসছে, দিস ইজ নট ফর মি। এই পরীক্ষা বা আইএস হওয়া আমার জন্য ভগবান করেননি। তাহলে উনি ট্রেন ক্যান্সেল করে দিলেন, বাস ক্যান্সেল করে দিলেন, এইভাবে আমাকে কেন বিপদের মুখে ফেললেন? আমি কি লিখেছিলাম পরীক্ষায় জানি না, কিন্তু সেই পরীক্ষাতেই পাস করেছিলাম এবং পরবর্তীকালে বিভিন্ন ধাপ করে আইএসে এসেছিলাম। তো আমার মনে হয় যে এত বাধা, এত বিঘ্ন, মানে ১,৫০০ কিলোমিটার কলকাতার দিল্লির মধ্যে, হাউ ডু ইউ কাম? হেঁটে হেঁটেও তো আসতে পারবো না, পরীক্ষাটা দেবো কী করে? এই যে অসহায়তাটা এসছিল, এবং তারপর থেকে খুঁজে খুঁজে বার করে তার থেকে একটা সলিউশনও এলো। এবং তখনকার দিনে নেটে বুকিং করা যেত না, সেই এয়ারলাইন্সের অফিস দিল্লি আমি চিনি না, দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়িয়ে। কিন্তু আমি এটাই বলবো সবাইকে, ভগবান হয়তো এই সময় পরীক্ষা করছিলেন, তোমার সামনে কতগুলো বাধা দিলাম, পারবে উতরাতে? ও থ্যাংক ইউ। একটু যদি নিজের বাবা মা, স্ত্রী, সন্তানের সম্বন্ধে বলেন, ইট উইল হেল্প টু। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, এখন আর নেই। আমি যখন সিও তখন 2009 সালে উনি চলে গেছেন। মা আছেন, বয়স হয়েছে, বয়সজনিত ইয়ে আছে। আমরা 3 ভাই বোন, এবং সেই 3 ভাই বোনের দিদি ডাক্তার, রেলে আছেন, ভাই ব্যাংকার, স্টেট ব্যাংকে আছেন। আমার স্ত্রী উর্মিলা, সে ইকোনমিক্স পড়ায় সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজে, সিনিয়র প্রফেসর। আর 2 ছেলে, একজন আইটি করছে ব্যাঙ্গালোরে, একজন ল করছে দিল্লিতে, কিন্তু এই মুহূর্তে করোনার জন্য দুজনেই কলকাতায় ওয়ার্ক ফ্রম হোম। মা খুব খুশি। এত কাজ করেছেন, এতটুকু কোনো হবিজ কি পারসিউ করেছেন? সেই অর্থে হবি নেই, তবে আমি পড়তে ভালোবাসি, এবং আজকালকার দিনে আমি গ্যাজেটস খুব ভালোবাসি, এবং কিন্ডল নিয়ে রাত্রিবেলা আলো জ্বলে যায়, যেটা লিড কিন্ডল, আমি খুব পড়ি, পাশের লোককে ডিস্টার্ব না করে, যখন ঘুম আসছে না বা কিছু। এবং যেটা সবচেয়ে ভালো লাগে, যে এই মুহূর্তে একটা কোনো কাগজে বা কোনো ম্যাগাজিনে বা কোনো হোয়াটসঅ্যাপে একটা খবর পেলাম যে ভালো একটা বই বেরিয়েছে, এক্ষুনি কিন্ডলে ডাউনলোড করে পড়া যায়। আমি পড়ি, সিনেমা দেখি, বেড়াতে ভালোবাসি, কিন্তু স্পোর্টসে আমার কোনো ন্যাক নেই। স্যার, আপনি নানান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে নানান ভার্টিক্যালে কাজ করেছেন। দুটো প্রশ্ন এর মধ্যে থেকে, একটা হচ্ছে কোন ভার্টিক্যালটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেছেন, আর আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, তারপরে সেটা বললে সেই সময়ের কথাটা জিজ্ঞেস, কোন ভার্টিক্যাল আপনি? নিঃসন্দেহে আমি, যেহেতু আমার কেরিয়ারের একটা বড় অংশ সিটি ডেভেলপমেন্ট বা আরবান ডেভেলপমেন্টের স্ফিয়ারেই আমার হয়েছে, এবং এত আমি এনজয় করি উইথ এ প্যাশন about bringing out changes, good behavior, good city, sustainable development, নিঃসন্দেহে এইটা সবচেয়ে বড় ছাপ ফেলেছে আমার জীবনে। কিন্তু দ্বিতীয়ত যদি বলতে হয়, তাহলে চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে সারা এই যে এখন ইলেকশন চলছে, পশ্চিমবঙ্গের পুরো ইলেকশনটা, এবং 2005 থেকে 10-এ আমি 5 বছর ছিলাম, কত পলিটিক্যাল পার্টি, কত কমিশন, কত আধামের পলিটিক্যাল ফোর্স, এবং কত জায়গায় যাওয়া, হেলিকপ্টারে যাওয়া, এমন এক ভালো অভিজ্ঞতা ভারতীয় গণতন্ত্রকে বোঝার, এটা আমি ভীষণ ভালো লেগেছে। স্যার, আমার সেকেন্ড প্রশ্নটা এটা নিয়েছিল, আমি আপনাকে প্রথম সামাজিকভাবে চিনি when you were the চিফ ইলেকটোরাল অফিসার, কেন তখন সবে সবে টেলিভিশন নানান চ্যানেল এসছেন, ইউ আর ওয়াইডলি কাভার্ড অ্যাজ এ চিফ ইলেকটোরাল অফিসার, এবং সেই সময় দেখেছিলাম যে আপনি কত পরিশ্রম করেছেন, এবং বিতর্কের ঊর্ধ্বে আপনার সত্যি কি চিফ ইলেকটোরাল অফিসারের, একজন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের
নিউট্রাল থাকা সম্ভব, আপনি সেই সময় ছিলেন, এটা আমি জনগণকে, যারা আমার দর্শক, আমি 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 তখন যথেষ্ট, আমি রাইটার্স বিল্ডিং তখন যাব। স্যার কোন স্প্যানটাই ছিলেন, কোন ইয়ার থেকে? 2005 থেকে 10। 2005 থেকে 10, কেন আই ওয়াজ ডিউরিং দ্যাট টাইম আই ওয়াজ হেড অফ পুলিশ কম্পিউটারেশন। আমি অনেকটা সময় আর্ট অব্দি ছিলাম, শুধু আমি দেখেছি ওনাকে। তো এইটা কি সত্যি সম্ভব যে নিউট্রালি এটা করার? নিঃসন্দেহে সম্ভব, নিঃসন্দেহে সম্ভব, কিন্তু ইট ইজ ডিফিকাল্ট, এটাও মানতে হবে। এদিক থেকে ফোন করছে, আমি নাম পর্যন্ত উচ্চারণ করতে পারবো না, ওদিক থেকে দিল্লি থেকে ফোন আসছে, এটা সহজেই অনুমেয় করতে আসছে, তার মধ্যে থেকে রাখা। কিন্তু সবসময় লোকে যেটা ভাবে যে রুল অফ দ্য ল, এটা কমিশন আমাকে শিখিয়েছে। আর এত বড় একটা কর্মযোগ্য সাজানো, 70,000 বুথ, 3.5 লক্ষ পোলিং পার্সোনেল, সবাইকে একেবারে সকাল 7টায় সব জায়গায় শুরু করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি টাইপের আমরা ছোট ছোট কোম্পানির ম্যানেজমেন্ট টেকনিক দেখি? স্যার আপনার কি কখনো মনে হয়েছে যে টিএন শেষন ব্রট আ প্যারাডাইম শিফট ইন দ্য মানে পারসেপশন অফ ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া? অ্যাবসলিউটলি। উনি সাধারণ মানুষের মধ্যে ইলেকশন কমিশনের যে একটা গুরুত্ব আছে, তার যে দাঁত আছে, সুপার পাওয়ার আর কি, দাঁত, তার আগে নখদন্তবিহীন ছিল, তারা একটা অ্যাডভাইসারি দিত, কিছু জানতোই না। উনি প্রথম কোর্টে চ্যালেঞ্জ করে এবং মিডিয়াতে গিয়ে উনি দেখালেন যে রেগুলেটরি অথরিটি ক্যান বি ইমপ্লিমেন্টেড অলসো। অ্যান্ড ডেফিনেটলি একটু লোকে বলে একটু নিজের কথা বেশি বলতো, তা হলেও আমি কিন্তু আমরা চিফ ইলেকশন কমিশন যে এত ইম্পর্টেন্ট, আমরা কিন্তু জনসাধারণ কিন্তু ওনার পর থেকেই জেনে, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম। অ্যাবসলিউটলি। এবং আমাকে অস্ট্রেলিয়ান ইলেকশন কমিশন ডেকে নিয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। এই যে ভারতবর্ষে ইলেকশন কমিশন যে খুব সুন্দর চালায়, এইটা প্রায় সারা পৃথিবী স্বীকার করে। আপনার আমার দেশ পরে আপনি পড়াশোনা বিদেশেও করেছেন, ফ্রান্সে করেছেন, ইউনাইটেড স্টেটসে করেছেন। আপনার কি মনে হয় যে বিদেশের এক্সপোজার ইজ নেসেসারি ইভেন ফর এ সিভিল সার্ভিস অফিসার? অ্যাবসলিউটলি, কোনো ব্যাপারই না। মানে শুধু নিজের জায়গায় থাকবো, তাহলে খুব বন্দুক হয়ে যায়। রাইট। আজকালকার দিনে অনেক অনেক সুযোগ আছে, নেটের মাধ্যমে, ভার্চুয়াল মিডিয়ামেও করা যায়। কিন্তু তাহলেও আমি বলবো একটা লাইফস্টাইল দেখা, একটা সোসাইটি দেখা, একটা বিদেশে যাওয়া, এর কোনো বিকল্প হতে পারে না। অন্তত 2-3 বার আমাদের আইএসএ কেরিয়ার ডেভেলপমেন্টের মধ্যেই বাইরে পাঠায়। আমি গিয়েছিলাম 9 বছর আইএসএ থাকার পরে, তার আগে বাংলাদেশে পর্যন্ত যাইনি, নেপাল গিয়েছিলাম এই অবধি। তারপরে আমি সারা অল 7 কন্টিনেন্টস, অ্যান্টার্কটিকা ছাড়া, হ্যাঁ, সব কন্টিনেন্টসই চাকরির দৌলতে গেছি। এবং এই যে উপলব্ধি, একটা আমারই মতো মানুষ, কিন্তু সে কিভাবে লাইফ, ফাংশনাল এক্সপেরিয়েন্স অফ দ্য প্লেস, ফাংশনাল এক্সপেরিয়েন্স, তাদের সেন্স অফ ক্লিনলিনেস, দ্য সেন্স অফ ওবেইং রুলস, এসব না দেখলে বোঝানো যায় না। ইট ক্যানট বি টট। আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। একটা প্রশ্ন, যে আমি আপনাকে ফেসবুকে ফলো করি, মানে যে শুধু এর জন্য না, যে নিউ টাউন সম্বন্ধে এই যে নিত্য নতুন একটার পরেই কোনো সাইকেল স্ট্যান্ড, কোনো এইটা, হাউ ডাজ ইট অ্যাপিয়ার টু? আমার প্রশ্নটার একটা পেয়ে আছে। আমি যখন বিবেকানন্দ পড়ছি, বিবেকানন্দ বলছেন উনি যখন আমেরিকায় বক্তৃতা দিচ্ছেন, এক দিনের পর দিন, একটা বক্তৃতার শেষে, অনেকগুলো বক্তৃতার শেষে উনি বলছেন, আর কি বলবো, আর তো আমার মনে হচ্ছে আর তো নতুন কিছু বলার নেই, আমার তো বলা হয়ে গেছে। কিন্তু যখন আমি শুয়ে আছি, আই ফাইন্ড সামওয়ান টেলিং মি হোয়াট টু টেল দ্য নেক্সট ডে উইচ উইল মেক আ ডিফারেন্স। আপনার কিভাবে এই নিত্য নতুন নিউ টাউনের এই যে পালক গোঁজা, হাউ ডাজ ইট কাম টু ইউ? তাহলে আপনি যেটা দিয়ে শুরু করেছেন, আমাকে সেখানে ফিরতে হয়। আপনি খুব চমৎকারভাবে আজকে গোড়াতেই যেটা বলেছেন, রিড এ লট। সারা পৃথিবীতে তুমি দেখতে পারো না, কিন্তু সারা পৃথিবীর মানুষ লিখছেন, তার মধ্যে পড়ে গেট ইন্সপায়ার্ড, এটা হচ্ছে একটা। আমি এই ধরনের কাজের বই পড়তে ভালোবাসি, which has resulted in success somewhere. Number 1. Number 2 হচ্ছে I usually concentrate on things যেটা করা যাবে। আমাদের সবাইকে সচ্চরিত্র হতে হবে, এটা তো কিছু করার নেই। কিন্তু আমাকে একটা স্কুল করতে হবে যেখানে ইংলিশে শেখাতে হবে, বাইজুসের সাহায্যে বা অসাহায্যে, কিন্তু ইংলিশ পড়া, ম্যাথামেটিক্স পড়া, ছোট বয়স থেকে ছেলে মেয়েদের এনকারেজ করা, এইটা কিন্তু একটা ডুয়েবল থিং। সো ডুয়েবল থিং ছোট ছোট সিলেক্ট করে করে আস্তে আস্তে তারা কিন্তু মিলে যায়। আই অ্যাম স্লাইটলি এগেনস্ট দোজ হু সেড আগে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করো, তারপর ছোট, তারপর ছোট, তারপর নিচে। নো, আপনি যা পারছেন করুন। বিল্ডিং ব্লকস খুব ভালো বলেছেন। ছোট ছোট বিল্ডিং ব্লক জোগাড় করুন, দেখবেন ইমারত ঠিক হয়ে যাবে। এক্সেলেন্ট। স্যার, আমি যখন 2 জুলাই 2016-তে এই প্রোগ্রামটা প্রথম, মানে 250 সপ্তাহ আগে
তখনই আমি বলেছিলাম আই ওয়ান্ট টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা, মানে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। বাংলা কি সোনার বাংলা গড়ার দিকে এগোচ্ছে, আর উই নিড সাম মডিফিকেশন, নিড সাম চেঞ্জেস অ্যান্ড অ্যাবসলিউটলি আমার মনে হয় বেঙ্গল ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি একটা সাম্প্রতিক জিনিসের লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে করোনা ভাইরাসে আমাদের অনেকের সবাই উই অল নো, এটা বলার কিছু নেই কীরকম আমাদের অবস্থা, কিন্তু চায়নার ইকোনমিটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন চায়নাকে কিন্তু কেউ ডিল করতে যাচ্ছে না। তাহলে সেই যে ইকোনমিক অপরচুনিটি ভ্যাকুয়ামটা এখানে ইন্ডিয়া এবং বেঙ্গল, কারণ বেঙ্গল কিন্তু সাউথ ইস্ট এশিয়ার দিকে, এটাকে যদি আমরা জাম্প করতে পারি, ইনফ্যাক্ট আইটি এবং সফটওয়্যারে কিন্তু আমাদের আউটপুট অনেক বেড়ে গেছে। সুতরাং আমি মনে করি বাংলা আবার খুবই ভালো হবে, নিঃসন্দেহে আমাদের আরও হবে, এবং বহু নতুন নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসছে। আমি জানি নিউ বেঙ্গল কনসাল্টিং করার জন্য বহু মানুষ চিন্তা করছে। আমি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলা দারুণ উঠবে, এবং আমাদের লাস্ট নোবেল লরিয়েট ইন ইকোনমিক্স এবং কত ইকোনমি আমাদের নোবেল লরিয়েট সব আছেন। উই হ্যাভ দ্য ব্রেনস, একটু আর একটু ঠিক পথে আমাদের যেতে। যখন আমার অতিথি বলেন বাংলা সোনার বাংলা হবে, বুক গর্বে ভরে যায় এবং আমরা সবাই হাতে হাত লাগাবো সোনার বাংলা করার জন্য। আমার শেষ প্রশ্ন স্যার, আপনি যদি আমার এপিসোডসগুলো দেখে থাকেন, প্রত্যেক সপ্তাহে 250-249 সপ্তাহে প্রত্যেক সপ্তাহে 7 রুলস অফ, হয়তো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা, কিন্তু 7 রুলস অফ সাকসেস বলা, তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম, বারবার বললে আই উইল মেক আ ডেন্ট। টিম জয়ের পথে সঙ্গে সুজে যখন তার অতিথি নির্বাচন করে, তাদের সাফল্য দেখেই করে, যাতে সেই সাফল্যটা অনুকরণ করতে গিয়ে কিছুটা হলেও পারে। এবং তার মধ্যে যখন এই 25, 50, 75, 100, 150, 175-এর গেস্ট নির্বাচন করা আরও ঠিকভাবে দেখা হয়। সুতরাং আজকের এই চেয়ারে আপনি মানে বিশেষভাবে সফল বলেই বলা, এবং আপনি দেখবেন আমি প্রথমে এই 7 রুলস অফ সাকসেস বলি, কিন্তু আমার অতিথির শেষ প্রশ্ন থাকে, ইয়োর অ্যাডভাইস, ইউ আর এ সাকসেসফুল পারসন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। আমার শেষ প্রশ্ন, ওয়ার্ক হার্ড। খুব কঠিন। আপনি যেটা করছেন মনে রাখবেন, আপনার চতুর্দিকে আরও অনেকে একই কাজ করছে, তাহলে আপনি সাকসেসফুল হবেন কেন? কিছু একটা তো আপনার মধ্যে থাকতে হবে। সেই থাকাটা আমি বলি কঠোর পরিশ্রম। ভারী চমৎকার বই আউটলায়ার, ম্যালকম গ্ল্যাডওয়েলের, সম্ভব হলে পড়বে। সেটা হচ্ছে বলছে 10,000 আওয়ার্স, 10,000 ঘন্টা, দিনে 24টা ঘন্টা থাকে, প্র্যাকটিস না করলে পিয়ানো বাজতে শেখানো যায় না। সুতরাং প্রত্যেকটা সফল মানুষের পেছনে 10,000 ঘন্টার অধ্যাবসায়, ব্যায়াম, পরিশ্রম পেছনে থাকে। পরিশ্রম না করলে সাকসেস আসবে না, এটাই আমার বলা। কি দারুণ কথা বললেন, অনেকবার বলেছি, আজকে 250তম সপ্তাহে আরেকবার বলতে চাইছি। শিব খেরা বলেছেন, আমি ম্যানেজমেন্টের গুরু শিব খেরা বলেছেন, successful people don't do different things, they do things differently. And what is the difference? The difference is they put in the hard work even when it hurts. দেবাশিস সেন মহাশয় যেটা বললেন, 10,000 ঘন্টা যদি কোনো কিছু করা যায়, সেটা যে কোনো সাবজেক্টেই হোক, দেন অনলি ইউ ক্যান মাস্টার দ্যাট। এবং সেইটা আমরা অন্যের সাফল্য দেখে ঈর্ষা করি, কিন্তু অন্যের পরিশ্রম দেখে যদি একটু ঈর্ষা করে নিজেরা পরিশ্রমটা করে উঠতে পারি, সাফল্য আমাদের আসবেই। চলে এসছি আজকের এই এপিসোডে, স্পেশাল এপিসোড একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখোমুখি চলা নাম। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু অফ রেজনোভে গ্রুপ, ওরা আমার এই প্রোগ্রাম স্পন্সর করছেন, থ্যাঙ্কস টু দেম, এবং আমার সোশ্যাল মিডিয়া স্পন্সর করছেন। ধন্যবাদ দেব টলিউড মিউজিক কম্পোজার অ্যান্ড প্রডিউসার দেব সেনকে। দেব সেন আজকের যে আপনারা মিউজিক শুনলেন, যে মিউজিক রিলিজ করা হলো জয়ের পথের সঙ্গে সঙ্গে, তার কম্পোজার, ডিরেক্টর এবং রাবু চট্টোপাধ্যায় যিনি গানটি গেয়েছেন। ধন্যবাদ দেব ট্রাস্টি অ্যান্ড ডিরেক্টর্স অফ সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, যারা এগিয়ে এসছেন জয়ের পথে সঙ্গে সুজয়কে স্পন্সর করার জন্য। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাব একটা শায়রি, মোটিভেশনাল শায়রি, ভীষণ বুকে লাগা শায়রি, ধাক্কা দেওয়া শায়রি। লিখেছেন পদ্মশ্রী পণ্ডিত শিবমঙ্গল সিং সুমন। শায়রির কবিতার নাম
तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। प्रथम स्टैंजा goes like this। आज सिंधु ने विश्व उगला है, लहरों का यौवन मचला है, आज हृदय में और सिंधु में साथ उठा है ज्वार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। सेकंड पारा, द्वितीय पद। लहरों के सर में कुछ बोलो, लहरों के सर में कुछ बोलो, इस अघन में साहस तलो, कभी कभी मिलता जीवन में तूफानों का प्यार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। द थर्ड स्टैंजा goes like this and I quote। ये असीम निज सीमा जाने, ये असीम निज सीमा जाने, सागर भी तो ये पहचाने, मिट्टी के पुतले मानव ने कभी ना मानी हार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। अंतिम पद, सागर की अपनी क्षमता है, सागर की अपनी क्षमता है, पर माझी भी कब थकता है। जब तक सांसों में स्पंदन है उसमें हाथ नहीं रुकता है। इसके ही बल पर कर डाले, इसके ही बल पर कर डाले सातों सागर पार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर ঘুমা দো নাবিক নিজ পথবার। নিজেরাই নিজেদের জীবনের সাফল্য টেনে আনি। আমাকে সবাই আপনারা আমাকে ভালোবাসবেন, আশীর্বাদ করবেন। জয়ের পথে সঙ্গে সুজয়কে যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষ জীবনের যেন সেবা করতে পারি। ফিরে আসবো পরের সপ্তাহে বিকেল 5:30টায়।